আমি শুভদীপ আর আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজ রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ষষ্ঠ শ্রেণীর মধ্যশিক্ষা প্রদত্ত যে প্রশ্নপত্রটি ছিল তার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। চলো দেখা যাক 5-1 যে প্রশ্নটি দিয়েছে তা হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। তোমরা পাশের ছবিটা দেখো এবং আমি যে পার্থক্যগুলো বলছি সেগুলো বোঝার চেষ্টা করো। প্রথম পার্থক্য হলো, অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্তাকার কিন্তু দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্তাকার। 2, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত থাকে। 3, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল এবং সমব্যবধানে কল্পনা করা হয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলির মধ্যে ব্যবধান সর্বত্র সমান নয়, এদের আর সেগুলি পরস্পর সমান্তরালও নেই। এই ছিল 3টি পার্থক্য। এরপর 5-2 বলেছে, পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ কমে যায় কেন? তোমরা পাশের ছবিটি দেখো। এখানে পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির জন্য পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর পরিধি তত কিন্তু কমতে থাকে। এখানে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল বরাবর যে লাল রেখাটি টানা হয়েছে সেটিকে যদি বিস্তার করা হয় তাহলে দেখব তার যে দূরত্ব বেরোচ্ছে কিন্তু তার উপরে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল বরাবর যে রেখাটি টানা হয়েছে তার দৈর্ঘ্য তার তুলনায় অনেকটা কমেছে এবং মেরুর দিকে যত যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য আরও কমছে। অর্থাৎ পৃথিবীর এই অভিগত গোলাকার আকৃতির জন্য যত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাওয়া যায় তত পৃথিবীর পরিধি কমে। তাই দেখা যাচ্ছে যে পৃথিবীর একবার প্রদক্ষিণ করলে নিরক্ষীয় অঞ্চলে তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এবং সেই জন্য নিরক্ষীয় অঞ্চলের বেগটা তার বেশি হয় তুলনামূলকভাবে তোমার ক্রান্তীয় এবং মেরু প্রদেশীয় আর মেরু অঞ্চলের তুলনায়। তাহলে এখানে উত্তরটা এইভাবে করা যেতে পারে, পৃথিবীর আকৃতি হলো অভিগত গোলকের মতো, তাই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের পরিধি হয় সর্বাধিক এবং যত মেরুর দিকে যাওয়া যায় তার পরিধি তত কমতে থাকে। তাই পৃথিবীর একবার পূর্ণ আবর্তনের সময় নিরক্ষীয় অঞ্চল বরাবর যতটা পথ অতিক্রম করে মেরু অঞ্চলের দিকে তার থেকে অনেক কম পথ অতিক্রম করে। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে বেগ বেশি হয় এবং যত মেরুর দিকে যাওয়া যায় তত পৃথিবীর আবর্তন বেগ কিন্তু কম হয়। এরপর 5-3 প্রশ্ন, তোমার ঘরের বায়ু দূষণ রোধের 3টি উপায় উল্লেখ করো। তাহলে আমার ঘরে বায়ু দূষণ রোধ করতে গেলে প্রথমেই যে পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে রান্নার কাজে যে জ্বালানিগুলি ব্যবহার করা হয় যেমন কয়লা, কাঠ, খড়ের কুটি, শুকনো পাতা ইত্যাদির পরিবর্তে এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে। এতে দূষণ অনেকটা কমবে এবং রান্নাঘরটা অনেকটা খোলামেলা করতে হবে। 2
ঘরের কাছাকাছি যে নর্দমা সেগুলিকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর গৃহস্থ যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে, যেমন সবজির খোসা, ভাতের ফ্যান, মাছের নাড়িভুড়ি, আঁশ, এগুলিকে নির্দিষ্টভাবে ঢাকা দেওয়া ডাস্টবিনে ফেলতে হবে, যাতে সেগুলি পচে দুর্গন্ধ না ছড়িয়ে পড়ে। আর 3 নম্বর, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে। আর মশা তাড়ানোর জন্য ধূপ এর ধোঁয়ার পরিবর্তে মশারি ব্যবহার করতে হবে। এই পদক্ষেপগুলি নিলে আমরা বাড়ির বায়ু দূষণ অনেকটা রোধ করতে পারব। এরপর 5-4 গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা। তুলনামূলক আলোচনা হওয়ার জন্য এখানে আমরা পার্থক্য আর সদৃশ্যতা দুটোই আলোচনা করব। তাহলে গ্লোব 1 নম্বর আমরা বলতে পারি, গ্লোব হচ্ছে পৃথিবীর একটি ত্রিমাত্রিক একটা মডেল। অন্যদিকে মানচিত্র হলো পৃথিবীর একটি দ্বিমাত্রিক চিত্র। 2, গ্লোবগুলিকে বহন করা আর ব্যবহার করা একটু কষ্টসাধ্য। তুলনামূলকভাবে মানচিত্রের ব্যবহারে আর বহন করা অনেক বেশি সহজ। আর 3 নম্বর, গ্লোব আর মানচিত্র দুটোতেই পৃথিবীর প্রাকৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন ধরনের তথ্য সেগুলি প্রকাশ করা থাকে। এই হচ্ছে তুলনা মানচিত্র আর গ্লোবের মধ্যে। এরপর 6 দাগে বলেছে, অনধিক 40টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 বলেছে, সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না। কি কি পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তাপের 3টি প্রক্রিয়া আছে। 1 হলো বিকিরণ, 2 হচ্ছে পরিবহন, আর 3 হচ্ছে পরিচলন। বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে আগত তাপ ভূপৃষ্ঠে এসে পড়ার পর তা পুনরায় যখন বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এরপর পরিবহন পদ্ধতিতে সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়, তারপর সেই উত্তাপ পরবর্তী বায়ুস্তরে সঞ্চারিত হয়। এইভাবে ক্রমশ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তাপের সঞ্চার হয়। আর শেষেরটা হচ্ছে পরিচলন। এই পরিচলন পদ্ধতিতে ভূপৃষ্ঠের স্বল্প পরিসর কোনো স্থান যদি বেশি উত্তপ্ত হয়ে যায়, তখন সেখানকার বাতাস উত্তপ্ত হয়ে হালকা হয় এবং উপরের দিকে উঠে যায় এবং তার জায়গা দখল করে আশেপাশের শীতল বায়ু। এইভাবে ভূপৃষ্ঠের থেকে তাপ ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সঞ্চালিত হয় পরিচলন প্রক্রিয়ায়। তাহলে এই 3টে প্রক্রিয়াতে বাতাস উত্তপ্ত হয়। আর 6-2 প্রশ্নটা বলেছে, ভারতের জলবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা কিভাবে প্রভাবিত হয়। তাহলে দেখো, ভারতের জলবায়ুর উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে প্রভাব, সেটা মে-জুন মাসে দেখা যায়। এই সময় ভারতের উত্তর অংশে প্রবল নিম্নচাপ থাকে, আর বঙ্গোপসাগরের উপর এবং আরব সাগরের উপর একটা উচ্চচাপের সৃষ্টি হয়। সেই উচ্চচাপ থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তখন সেটি হিমালয় পাদদেশীয় অঞ্চল এবং পশ্চিমঘাট পর্বতমালা এর কাছাকাছি অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় এবং বর্ষা ঋতুর প্রাদুর্ভাব ঘটে। অন্যদিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে ভারতের স্থলভাগ থেকে সমুদ্রের দিকে
প্রবাহিত হয়। স্থলভাগ থেকে আসার জন্য এই বাতাসে তখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই জন্য শুষ্ক ঋতু বিরাজ করে। তবে মাঝে মধ্যে এই উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে জলীয় বাষ্পের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, আর এই সময় উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে জম্মু কাশ্মীর এই অংশে পশ্চিমী ঝঞ্ঝারও প্রাদুর্ভাব হয়। আর এই 6-2 আরেকটা পার্ট দিয়েছে, অরণ্য আমাদের বন্ধু। এই বিবৃতি বা বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও। এখানে দেখো, অরণ্য আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ নানাভাবে সুবিধা দিয়ে থাকে। যেমন অরণ্য থেকে আমরা প্রত্যক্ষ ফলাফল হিসেবে বা প্রত্যক্ষ সুবিধা হিসেবে আমরা ফলমূল, ঔষধ, রজন, আঠা, মশলা, কাঠ ইত্যাদি পেয়ে থাকি। এবং অরণ্য পরোক্ষভাবে আমাদের যে সমস্ত উপকারগুলি করে সেগুলো হচ্ছে, অরণ্য বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, আবহাওয়া ঠান্ডা রাখতে সাহায্য করে, মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে, পাশাপাশি বন্যা ও খরা নিয়ন্ত্রণ করে। তাই অরণ্য আমাদের আমাদের বন্ধু। এরপর 6.3 বলেছে, যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদানের যে কোনো 5টি ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা কৃষিজ ফসল হিসেবে ধানকে বেছে নিয়েছি। তাহলে ধান চাষের জন্য কিছু প্রাকৃতিক আর কিছু আর্থসামাজিক উপাদানের প্রয়োজন হয়। এখানে প্রাকৃতিক উপাদানের মধ্যে যেমন 1 নম্বর বলতে পারি উষ্ণতা। ধান চাষের জন্য গড় বার্ষিক 22 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন পড়ে। আর বৃষ্টিপাত 2 নম্বর। ধান চাষের জন্য 150 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। 3 নম্বর হচ্ছে মৃত্তিকা। ধান চাষের জন্য পলিযুক্ত দোআঁশ মাটি দরকার পড়ে। 4 নম্বর হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢালটা একটু মৃদু এবং নিচু হওয়া, জমিগুলো নিচু হওয়া প্রয়োজন, যে জমিতে জল বেশি দাঁড়াতে পারে। এই 4টে হলো প্রাকৃতিক প্রভাব। আর একটা অর্থনৈতিক যে উপাদান হচ্ছে শ্রমিক। তাহলে এই ধান চাষ হলো একটা শ্রম নিবিড় কৃষিকাজ। জমি তৈরি, বীজে চারাগাছ বপন, সার ও কীটনাশকের প্রয়োগ, আগাছা পরিষ্কার, ফসল কাটা, ঝাড়া, সেটাকে গোদামজাত করা, সব কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন পড়ে। তাহলে আজ আমরা এই মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত প্রশ্নপত্রটি সম্পূর্ণ করলাম। আর এইভাবে আমরা পরের বিদ্যালয়গুলিও তোমাদেরকে দেব। তাই বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবে, যাতে তোমরা পরের ভিডিওর নোটিফিকেশানগুলি পাও। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।